আমি অভিক বসু, ক্যামেরায় প্রসেন আর নিখিল। আমরা চলে এসেছি বর্ধমানে ছোট নীলপুর জাগরণী সংঘ। আলোচনা করব জেনারেশন গ্যাপে। আজ দুই জেনারেশনের মধ্যে কতটা ফারাক গ্যাপ তৈরি হয়েছে একটা বিষয় নিয়ে, তাই নিয়ে চলবে আজকের আলোচনা। কি না, জীবনের প্রতি মুহূর্তে যেমন গানের ভাষায় জীবন খাতায় প্রতি পাতায়, তেমন হৃদয়ের প্রতি পাতায় লেখা থাকে অনেক স্মৃতি বিবরণ ডায়েরিতে। তাই সেকালের ডায়েরি না একালের প্রতি মুহূর্ত, নানা ক্ষণ, নানা বিষয় উঠে আসে ব্লগে, ডেইলি ব্লগ। সেকালের ডায়েরি না একালের ব্লগ, এই নিয়ে আজকে জেনারেশন গ্যাপের আলোচনায় দুই জেনারেশন আমার মুখোমুখি। আলাপ করবো তাদের সঙ্গে যারা সওয়াল করবেন সেকালের ডায়েরির প্রসঙ্গে। তাদের সঙ্গে আলাপ করাই আপনাদের প্রথমেই। কে আছেন? পাপিয়া সিংহ রায়, সব্যসাচী কোনার, আমজাদ আলী, সৌম্যসূর্য সই। আর একালের ডেইলি ব্লগ কতটা বিবর্তন এনেছে একালের পক্ষে করবেন কারা সওয়াল, আলাপ করবো তাদের সঙ্গে। কে আছেন? সায়নী বিশ্বাস, সজল পান, সোনালী দে, কাশ্মীরি হালদার। একেবারে এই দুই পক্ষ আজ সেকালের ডায়েরি আর একালের ব্লগের মধ্যে কতটা ফারাক এসছে, দুই কাল কতটা মেলাতে পেরেছে তাল, যেমন জানবো। আর একই সঙ্গে আলাপ করাবো। আমার সঙ্গে রয়েছেন এই বর্ধমানের ছোট নীলপুর জাগরণী সংঘের এলাকার সদস্য, ক্লাব সদস্যরা। আলাপ করাবো তাদের সঙ্গে। সেকালের ডায়েরি কি আজও একইভাবে অমলিন? যারা করছেন সওয়াল, কথা বলবো তাদের সঙ্গে। কেন আজও 2025-এ দাঁড়িয়ে সেকালের ডায়েরির পক্ষেই করছেন সওয়াল? শ্রীপান্ত নিখিল সরকার একটা অসাধারণ কথা বলেছিলেন এ যুগে ব্লগারদের উদ্দেশ্যে। তার লেখায় কালি কলম মন লেখেন তিনজন। সেই তিনজনের সত্তা, তাদের যে আত্মিক যোগাযোগ আজকে নেই, তাদের দৃশ্যদর্শন এবং ব্লগারদের যে জায়গা সেটা আপেক্ষিক। আর আপেক্ষিক বলি কালের নিয়মে রানু মণ্ডল, ভুবন বাদ্যকরা হারিয়ে যায়। কালের নিয়মে 2025-এ আপনিও প্রত্যেকদিন মোবাইলে কত ব্লগারকেই হয়তো ফলো করেন। ব্লগারকে ফলো করলেও সেটা আপেক্ষিক, সেটা চিরকালীন শাশ্বত নয়। ধীরেন্দ্র চক্রবর্তী আবহমান কবিতার মতো। ডায়েরি যে শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক, আপনি কি লিখলেন কি জানলেন শুধু আপনিই দেখেন না, তা কিন্তু নয়। কারণ ডায়েরির বানানো হচ্ছে DIARY, ডিয়ার আই অলওয়েজ রিমেম্বার ইউ। বিপক্ষের বক্তা যে ধরনের ব্লগের উদাহরণ দিলেন, সম্ভবত তার ডিভাইসে সেই ধরনের চ্যানেলে সাবস্ক্রাইব করা। তার কারণ তিনি জানেন না, মহুয়া গঙ্গোপাধ্যায় নামে একজন ব্লগার আছেন যিনি রোজ আমেরিকার জীবনযাত্রা, সেখানে ইলিশ মাছ পাওয়া যায় কিনা, সেখানে মূলো পাওয়া যায় কিনা, পাওয়া গেলে সেটা কত ডলার দাম, সেই ব্লগ তিনি পোস্ট করেন। এবং একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন প্রফেসর সেই ব্লগ প্রত্যেকের কাছে গিয়ে পৌঁছায়। আমার বিপক্ষের বক্তা তিনি হয়তো জন টি স্মিথের ব্লগ দেখেননি, যেখানে তিনি প্রত্যেক দিন নতুন অ্যাডভেঞ্চার এক্সপ্লোর করেন এবং তিনি সেটা জানেন না। আমাকে সঞ্চালক মহাশয়, আপনাকে প্রথমেই বলতে হয়, ডায়েরির ক্ষেত্রে দর্শক সীমাবদ্ধ, এখানে পাঠক সীমাবদ্ধ, পাঠকের সীমাবদ্ধতা রয়েছে। আপনাকে মানতে হবে যে কোনো একটি শিল্পের ক্ষেত্রে অর্থনীতি গুরুত্বপূর্ণ। একটি ব্লগের মাধ্যমে আমরা জানি যে অর্থনীতি এখানে চাঙ্গা হয়, একটা মানুষের কর্মসংস্থান হচ্ছে। তবু আমি কলকাতা বইমেলা যাই। বইমেলা বই নিয়েই আমাদের আমি জাস্ট দুদিনের জন্য বাইরে গেছিলাম। আমি ফোনটা ঘাঁটতেই পারতাম, বাট রবীন্দ্রনাথের যে বঞ্চিতা নারী দুদিন ধরে পড়লাম। কেন পড়লাম? অ্যাকচুয়ালি হয়তো আমরা পুরনো কিছুটা মানুষ ডায়েরির ওপরে প্রচণ্ড বিশ্বাস করি। ব্লগ, হ্যাঁ অবশ্যই ব্লগ চলে বা সব কিছু, এতে অনেক বেশি উন্নতিও হচ্ছে, অনেক বেশি মানুষ জানতেও পারছে। কিন্তু ডায়েরিকে কোনোভাবেই আমরা ছোট করতে পারবো না। কেন পারবো না? আমরা ছোটোবেলা থেকে ডায়েরি লিখে আসছি। আমি এখনও যাই, যেখানে যাই সেখানে আমার পেন এবং ডায়েরি আমি এভরি টাইম সঙ্গে রাখি। ডায়েরিতে আমরা নিজের স্মৃতিটাকে লিখে রাখতে পারি, ফিলিংসটা লিখে রাখতে পারি। কিন্তু ব্লগের ক্ষেত্রে কি, ফার্মিং দেখুন, এডুকেশনাল দেখুন, বিজনেস দেখুন, টেকনোলজি দেখুন, ফুড ব্লগিং, ট্যুরিজম ব্লগিং, সব কিছু কিন্তু আমরা ছড়িয়ে তুলতে পারি। আজকে বর্ধমানের মিহিদানা সীতাভোগ যে বিখ্যাত, আমরা ফুড ব্লগিংয়ের মাধ্যমেই সারা বিশ্বকে জানাতে পেরেছি এবং বর্ধমানকে চিনেছে মিহিদানা সীতাভোগ কিন্তু ব্লগিংয়ের মাধ্যমে। ব্লগিং যবে থেকে শুরু হয়েছে তবে থেকে বর্ধমানে সীতাভোগ মিহিদানা চেনলো, বর্ধমানে সীতাভোগ মিহিদানা ব্লগাররা চেনালো না, একদমই না। আমরা ছোটবেলা থেকে শুনছি বর্ধমানের সীতাভোগ মিহিদানা কোনো ব্লগ ছিল না, কোনো ব্লগার ছিল না, সব ওই ডায়েরির ভাষা থেকেই এসছে। আজ শুনুন, ব্লগে কৃত্রিমতা থাকে কিন্তু ডায়েরিতে কোনো কৃত্রিমতা থাকে না। ডায়েরিটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অনুভূতি। এখন ডায়েরি যদি বলতে পারি, ডায়েরিটা যদি বাবরের সময় উনি কথা বললেন যে বাবরের সময় ডায়েরি ছিল, আমার মনে হয় ডায়েরিটা অজন্তা ইলোরার গুহা চিত্রটাও একটা ডায়েরি, মিশরের পিরামিডের লিপিচিত্রটাও একটা ডায়েরি।
যে ডায়েরির লেখার ভার্সেনটা ছিল পাথরের ওপর, তারপর এলো পাতা, যে পাতায় হঠাৎ করে যদি আমরা বা আমি হয়তো আজ থেকে 40-50 বছর, 60 বছর, 70 বছর আগে আমার পিতামহ বা পুরো পিতামহ কি লিখেছে, হঠাৎ একটা উয়ে খাওয়া যখন ডায়েরিটা নেবো, তখন যখন লালচে পাতা মানে কালির পেনের কালিতে লেখা, যখন আবছা আবছা কালিতে যখন পড়বো সেই কন্টেন্ট, পুরোটা পড়তে পারছেন না, খানিকটা অনুমান করছেন। অনুভূতি, সেই অনুভূতিটা অনুভূতি, উইয়ে খাওয়া পেপার, সেই ডায়েরির পাতা, অনুভূতি। ব্লগে সেই অনুভূতি নেই। অবশ্যই আছে, ব্লগে অবশ্যই আছে। ব্লগের ব্যাপ্তি অনেক বেশি এবং ডায়েরি শুধু ব্যক্তিকেন্দ্রিক, মানে কয়েকজন ব্যক্তি ছাড়া সেটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায় না। ব্যক্তি ব্লগ কিন্তু সবার মধ্যে ছড়িয়ে যাচ্ছে, প্রত্যেকটা ব্যাপার নিয়ে সব কিছু নিয়ে ব্লগ হচ্ছে, তার ফলে মানুষ জানতে পারছে অনেক বেশি, তার পরিধি ব্যাপ্তি অনেক বেশি। কিশোর কুমার মোহাম্মদ রফির সময় ব্লগ ছিল না। আজকের বিখ্যাত মন্ত্রী ইন্দ্রনীল দার লুকোনোর কথা কিশোরীর মনে 18 প্রেম অবাধ্য হয় যা থাকে কপালে, এটা উনি ডায়েরিতে লিখেছিলেন। আর সব থেকে বড় কথা, আজকের ব্লগরা যারা, তাদের কখনো প্রভাত ফেরির সকালে পাওয়া যায় না। তারা আপনাদের কখন পাওয়া যায়? আপনাদের রাতে পাওয়া যায়, সকালে পাওয়া যায়? সব সময় পাওয়া যায়, যে কোনো মুহূর্তে পাওয়া যায়। এবং ব্লগে আমরা দেখতে পাচ্ছি এবং জিনিসটা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, আরও বেশি করে আমরা সেটাকে ফিল করতে পারছি। ব্লগে যদি কোনো ভুল হয়, সেটা হতে পারে এডিটিংয়ে, সেটা হতে পারে কোনো ব্যাকরণে, সেই ক্ষেত্রে খেলোয়াড়, আজকের বিখ্যাত খেলোয়াড় অভিনব বিন্দ্রার দ্য শট অফ মাই লাইফ, এটা একটা ডায়েরি বিকাল কালজয়ী। চিৎকার করে যদি কোনো বিতর্কে যেতে যেত, তাহলে রাজনীতিবিদরা সব থেকে ভালো বিতর্কিক হতেন, যদি চিৎকার করে বিতর্কে যেতে যেত। ছেলেবেলা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা একটা জীবন্ত ডায়েরির উদাহরণ। আধুনিক যুগে আমরা সবাই এগোচ্ছি, আধুনিকতার মধ্যে আমরা সবাই পৌঁছে গেছি, সুতরাং ডায়েরি কিছু ব্যক্তিকেন্দ্রিক হয়ে থাকলে হবে না। ডায়েরি ম্যাগাজিন আকারে আমরা না ছাপাই, মানুষ জানবে কি করে? আজকে কর্মসংস্থানের ক্ষেত্রে কেউ ভালো লেখে, মাসকম ডিপার্টমেন্টে ভালো স্টুডেন্ট, সে আজকে ব্লগিংয়ের মাধ্যমে কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন জায়গায় একটা পাওয়ার সুযোগ থাকছে। পরবর্তীকালে কেউ ট্যুরিজম সম্পর্কে ভালো লেগে, বিভিন্ন জায়গা সম্বন্ধে ভালো লেগে, সেটা তাইকু বিমানবন্দরে নেতাজির দুর্ঘটনার রহস্য ডায়েরিতে লিপিবদ্ধ আছে, ব্লগে নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিটলারের যে অত্যাচারের কাহিনী, তা আনা ফ্রাঙ্কের বিখ্যাত ডায়েরিতে লেখা আছে, যা 50টির বেশি ভাষায় উন্নীত হয়েছে। শুধু আপনি জানেন, সেজন্য শুধু আপনি জানেন, মানুষ জানে না। মানুষ জানেন না, আপনি জানেন, আর আমি কিছু প্রশ্ন করব, তার উত্তর কে জানেন আমি বোঝার চেষ্টা করব। আমি প্রথমেই এই বর্ধমানে ছোট নীলপুর জাগরণী সঙ্গে জেগে উঠেছেন দুপক্ষের বক্তারা, আর আমি প্রথমে ছোট ছোট কচি কাচাদের কাছে জানতে চাইব প্রথম প্রশ্ন। শুধুমাত্র এই কচি কাচা যারা রয়েছে, তারা যারা উত্তর দিতে পারবে, তাদের দেবো আমি পুরস্কার। ডায়েরি বানান কি ইংরেজিতে, কে বলতে পারবে? ডায়েরি স্পেলিং DAIRY না, DAIRY DIARY জোরদার করো তালে। জেনে তরফ থেকে এই বিশেষ উপহার। আচ্ছা, যারা ডেইলি ব্লগ করে তাদের এক কথায় কি বলা হয়? যারা ডেইলি ব্লগ করে তাদের এক কথায় কি বলা হয়? ডেলি ব্লগার। সঠিক উত্তর, জোরদার করো তালে। জেনে তরফ থেকে এই বিশেষ উপহার। ডেইলি ব্লগে একটা শব্দ অত্যন্ত প্রচলিত, SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। একদম সঠিক উত্তর, জোরদার করো তালে। আমার পরের প্রশ্ন, দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল এই সিনেমা, তার পরিচালক কে ছিলেন? সনোজ মিশ্র। জোরদার করো তালে, সঠিক উত্তর। সিনেমার তরফ থেকে এই স্পেশাল টি শার্ট। ব্লগিং এর মারফত অনেকে পরিচিত হন, অনেকেই, তার মধ্যে আরো একজন হয়েছিলেন কাঁচা বাদাম গান দিকে দিকে ছড়িয়ে পড়েছিল। এই কাঁচা বাদাম গানটা যিনি গেয়েছিলেন, তার আসল নাম কি, কে বলতে পারবেন? ভুবন বাদ্যকর। সঠিক উত্তর, জোরদার করো তালি। সিনেমার তরফ থেকে এই স্পেশাল টি শার্ট। ডায়েরির পাতায় ব্লগিং এ নানা রকম বিষয় উঠে আসে, জীবনের খাতা বিবরণ। সেখান থেকে দাঁড়িয়ে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আমি আপনার কাছেই জানতে চাই যে আগেকার দিনের সেই ডায়েরি, একালের ব্লগিং, এই সময়ের মধ্যে কোনটা বেশি একটা রিচ পৌঁছানোর ক্ষেত্রে মানুষের কাছে, বা নিজের ভালো লাগার অভিজ্ঞতায় কোনটা ভালো? দুটোই ভালো, দুটোই আমাদের কাছে উপকারী, কোনো একটা পক্ষকে আমি সমর্থন করতে পারছি না। এই জেনারেশনে দাঁড়িয়ে অবশ্যই আমি মোবাইলকে চুজ করবো, কিন্তু ডায়েরিটা একবারে কি বলবো,
অযোগ্য নয় আমাদের কাছে, আমাদের লাগবে, অবশ্যই আমাদের ডায়েরিও লাগবে, ফোনও লাগবে। না, আমার কাছে ডায়েরির পাতাই টানে, কারণ স্মৃতি অনুভূতি লেখার জন্য ব্লগে আমার অত ব্লগ ভালো লাগে না, আমি পছন্দ করি না। আমার ডায়েরিটাই বেস্ট আমার কাছে, যে নিজস্ব জিনিস ডায়েরিতেই লিখে রাখবো, স্মৃতি অনুভূতি যা আছে ডায়েরিতেই লিখে রাখবো। এই ব্লগ মানে আমরা যেহেতু ইয়ং জেনারেশন, মোবাইলকে অনেকজনে সমর্থন করবে, বাট আমি করবো না। যখন তখন যা খুশি এই ব্লগিং এর মারফত তুলে ধরা, এটাই কি ডেলি ব্লগের গভীরতা, দাম, ভার কমিয়েছে? ডায়েরির পক্ষে যারা সওয়াল করছেন তাদের হাতে কি এই ধরনের ব্লগিং কি অস্ত্র তুলে দিয়েছে? এই নিয়ে আজ আলোচনায় আসবো তর্ক বিশ্লেষণে, জেনারেশন গ্যাপে দুই জেনারেশনের বক্তব্যে। একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। খুবই সুন্দর এই বিয়ে বাড়িটা, আর আমরা অনেকদিন পর একটা বিয়ে বাড়ি পেয়েছি, গাইস, খুব আনন্দ। এই বৈশাখ মাসে যাও আমার ফার্স্ট বিয়ে বাড়ি আমাদের। ফিরে এলাম বিরতির পর জেনারেশন গ্যাপে। ক্যামেরায় প্রসেন এবং নিখিলের সঙ্গে আমি অভিক। এই মুহূর্তে ধানের জেলা, শস্যের জেলা, সীতাভোগ মিহিদানার জেলা বর্ধমানে ছোট নীলপুর জাগরণী সঙ্গে রয়েছি এবং জেগে উঠেছেন প্রত্যেকে একটা আলোচনায়। সেকালের ডায়েরি, মনের খাতায়, জীবন পাতায়, ডায়েরির পাতায় বিভিন্ন বিবরণ, নাকি সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তনের সঙ্গে সঙ্গে একালের ব্লগিং, ডেলি ব্লগাররা যা ব্লগ করেন তা আরও বেশি অনেক ব্যক্তি সম্পন্ন। প্রথমেই বলতে হয় যে আজকের বিপক্ষের বক্তা আর বাসের কন্ডাক্টরদের মধ্যে বিশেষ তফাৎ নেই, কারণ দুজনেই একই কথা বলে। দয়া করে পিছনের দিকে এগিয়ে যান। প্রথমেই যে কথা বলতে হয় যে আপনি যে কথাটা স্যার বললেন, কটা ডায়েরিতে আসলে গুণগত মানের লেখা হয়েছে সেটা আমরা কেউ জানি না, কারণ আমাদের কাছে সেই ডায়েরিগুলোই আনন্দবাজার, বর্তমান বা বিভিন্ন মানে পত্রপত্রিকা এসেছে যার গুণগত মান ছিল। আমি এখানে বলতে চাই স্যার যে একটা ব্লগিংয়ে যদি কোনো বিতর্কিত কন্টেন্ট থাকে, যদি সেখানে কোনো টেকনিক্যাল এডিটিংয়ে মিস্টেক থাকে, তাহলে সেখানে যিনি দর্শক, যিনি একজন সাধারণ রিক্সাওয়ালা থেকে শুরু করে তার কাছে এই সুযোগ থাকে সেই গঠনগত সমালোচনা করার। কিন্তু একটা ডায়েরি যখন আপনি পড়ছেন পাঠক হিসেবে, আপনার কোনো এখতিয়ার থাকে না যে তার কোনো গঠনগত সমালোচনা করার। এই কথাটা মাথায় রাখতে হবে যে ব্লগ এই দিক থেকে অনেক বেশি ডাইনামিক। আপনি যখন একটা ব্লগ শুটিং করছেন তখন আপনাকে ক্যামেরা অ্যাঙ্গেল থেকে শুরু করে, আপনাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে, আপনাকে ভিজুয়ালিটি থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়, খুঁটিনাটি, স্ক্রিপ্ট রাইটিং, প্রত্যেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হয়। ডায়েরি লেখার ক্ষেত্রে আপনার লেখা ছাড়া শুধুমাত্র অন্য কোনো কিছু নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, এবং সেই লেখা আদেও আপ টু দ্য মার্ক কিনা সেটাও আপনার কাছে ইভ্যালুয়েশন করার কোনো জায়গা থাকছে না। ব্লগের যেমন সমালোচনা হয়, সেই ডায়েরিরও সমালোচনা হয় এবং সেটা গঠনমূলক। কিন্তু ব্লগে এত বেশি নোংরামি থাকে যে সেখানে ব্লগারদের কোনো কোয়ালিটি আছে নাকি? মানে খাচ্ছে, চান করছে, নাচছে, সবাই ব্লগার। আমিও ব্লগার। আপনিও ব্লগার। ব্লগার মানে কি? আমি যদি ব্লগ করতে পারি ব্লগার, মানে যা করছি আমি ব্লগ করছি। আমি যারা ব্লগার, আজকে যারা ব্লগার তারা ভালো করে উচ্চারণটা জানে না। আজকের ব্লগাররা উচ্চারণই জানে না। দেখুন, আমরা খারাপ দিকটা কেন নেবো? ডায়েরিতে খারাপ লিখছে কিনা সেটা কে দেখছে? খারাপ ভালো সবই তো আছে। ডায়েরি অবশ্যই নিজের মনের অনুভূতিকে প্রকাশ করে, ভালো মন্দ সমস্ত। আমরা ডায়েরি না বা লেখা না থাকলে বোধহয় রবীন্দ্রনাথকে পেতাম না, আমরা শরৎচন্দ্রকে পেতাম না, আমরা বঙ্কিমচন্দ্রকে পেতাম না। এখন যে ব্লগের মাধ্যমে ওগুলোকে পড়তে পারি না সেটা নয়, অবশ্যই আমরা ফেসবুকে সার্চ করলে আমরা পড়তে পারবো। কিন্তু যখনই আমরা পড়তে যাচ্ছি অন্যমনস্ক হয়ে যাচ্ছে অন্য কিছু পেলে। আর আমরা যদি বইটাকে ঘেটে শরৎচন্দ্রতে ঢুকে যাই ভেতরে, তাহলে মনে হয় যেন সেইখানেই আমরা সেই গ্রামে ঢুকে যাচ্ছি। সেই দামি কথা, খুব দামি কথা। ব্লগিং, ডেলি ব্লগ একটার পর একটা চাপা পড়ে যাচ্ছে, একটার পর একটা। আর ডায়েরি একটা মানুষকে একটা নির্দিষ্ট জায়গায় মনোসংযোগ ঘটানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন। অবশ্যই ডায়েরি অবশ্যই মনোসংযোগ ঘটাচ্ছে, কিন্তু এই যে ব্লগিংয়ের যে ব্যাপ্তি এবং ব্লগিংয়ের মাধ্যমে আমরা বিভিন্ন টপিকগুলোর ওপরে যে আলোকপাত করতে পারছি, এটা কিন্তু ডায়েরির দ্বারা সম্ভব হচ্ছে না। ডায়েরি নির্দিষ্ট একটা দিকেই থাকছে, কিন্তু ব্লগিংয়ে কোথাও ঘুরতে যাওয়ার ব্লগিং, রান্নার ব্লগিং এবং ভালো মন্দ সব কিছুই থাকে। তো আমরা যদি সেই ব্লগ থেকে যদি ভালো জিনিসটা নিতে পারি তাহলে ক্ষতি কি? আমরা চাইবো অবশ্যই সেই ভালো জিনিসটা ছড়িয়ে পড়ুক। কি ভালো জিনিস নেন ব্লগিং থেকে? ব্লগিং থেকে আর্ট ফর্ম আছে কিছু, যেমন কেউ ড্রয়িং খুব ভালো করে, ঠিক আছে, অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে তারা ঠিক জায়গা পাচ্ছে না, তো তারা সেই ব্লগিংয়ের মাধ্যমে নিজের আর্টটাকে আরও 10 জনের সামনে ফুটিয়ে তুলছে, তাতে সবাই ওই জিনিসটা দেখতে পাচ্ছে এবং সবাই তাকে দেখে আরও ইন্সপায়ার্ড হচ্ছে যে হ্যাঁ আমিও কিছু করবো, আমার মধ্যেও ট্যালেন্ট আছে। এই জিনিসটা ডায়েরিতে এই জিনিসটা
জিনিসটা হয় না ডায়েরিতে। 140 কোটির দেশে মানুষের কাছে পৌঁছানোর একটা বড় সহজ মাধ্যম। কম খরচে আপনি মোবাইলের মধ্যে সেটা লাইভ ভিডিও করে ব্লগিং করে ছড়িয়ে দিতে পারছেন, কিন্তু ডায়েরিতে আপনি দিনের পর দিন লিখে সেটা মানুষের কাছে ছড়ানোর জন্য আপনাকে ম্যাগাজিন পাবলিশ করতে হবে, সেটা বিভিন্ন পাবলিশারের কাছে দিতে হবে, বইয়ের দোকানে দিতে হবে, তারপরে বিখ্যাত রাইটার সৌমিত্র বসুর হারানো দিন, যিনি ব্লগার থেকে রাইটার হয়ে কলকাতার বেস্টসেলার হয়েছেন, আজকে হালখাতাতে ডায়েরি কেনা হয়, বেঙ্গল পেপারসে হালখাতায় শুভ নববর্ষ লিখে ডায়েরি লেখা হয়। তাই স্কুলে কেন বাংলাটা পড়ায় না? তার থেকে অনেক বেশি লোক, একজন লরি চালকও কিন্তু ব্লগ বানায়, এটা আপনাকে বুঝতে হবে। অতএব একজন সাধারণ মানুষ ব্লগারে হালখাতা হয় না, ব্লগারদের হালখাতা হয় না, ব্লগারদের হালখাতা হয় না, ব্লগারদের শুভ নববর্ষ হয় না। মেসেজ যায় না, হোয়াটসঅ্যাপে মেসেজ যায় না, শুভ নববর্ষের মেসেজ যায় না অবশ্যই হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে মেসেজ হোয়াটসঅ্যাপ মেসেজ, ব্লগিং, সেখান থেকে ডায়েরি প্রকাশনা মানুষের খাতায় পাতায়, এইখান থেকে দাঁড়িয়ে এই ডায়েরি ব্লগিং যে জেনারেশন এখনকার আপনার পরের জেনারেশন বা তারা যেভাবে এই সমাজ মাধ্যমের কাছে তুলে ধরছে বিভিন্ন বিষয়, আর আগেকার দিনে আপনারা বিভিন্ন বিষয় লিপিবদ্ধ করতেন ডায়েরির পাতায়, এই দুটো সময়ের মধ্যে কি ফারাক দেখছেন? অনেক তফাৎ। কারণ আমি আজকের জেনারেশনে দেখেছি কোনো একটা ছেলে হয়তো তার লেখাপড়ার দিকে দক্ষতা নেই, কিন্তু তার কোনো একটা কারিগরের ক্ষেত্রে এত দক্ষ আছে, সে খুব দ্রুত অনেক ছেলের মধ্যে দিতে পারছে। অর্থাৎ এই ইয়াং জেনারেশনটা সেটা তাড়াতাড়ি দ্রুত তাদের প্রতিভা জানার জন্য এই প্ল্যাটফর্মটাকেই বেছে নেবে। আমরা ডেইলি ব্লগ, অবশ্যই ডেলি ব্লগ কি পছন্দ করবে? প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম ডেইলি ব্লগ ব্লগ দেখে তাদের ভাবনা চিন্তাগুলো মানে ক্রিটিস হয়েছে। এবং আমি আজকে ফুটবল মাঠে এসেছি, কিন্তু ফুটবলে পা দিচ্ছি না। হাই গাইস, শুধু ফুটবল খেলার রাজা তারা অনেক বেশি ভাবতে পারছে বলেই ব্লগের এত বৈচিত্র্যতা রয়েছে। স্পোর্টস থেকে শুরু করে যিনি ড্রয়িং করেন, যিনি ক্রাফটের কাজ করেন, যিনি কাঠের কাজ করেন, যিনি সবজি বিক্রি করেন, প্রত্যেকটা মানুষ ব্লগ বানাচ্ছে। যারা ব্লগার আজকে যারা নতুন হালখাতা তারা তৈরি করতে পারে, তারাই লিখতো, যাদের সাহিত্য চন্দ্রবাদের লাঠি তোমার দিল পুরি আছে, সবার জন্য নয়। শুভ নববর্ষ জানাতে জানে না, তারা শুধু মোবাইলের প্রতি আসক্ত, তারা অ্যাডিক্টেড। কেন ডায়েরি? অনুভূতি, নিজের অনুভূতি, যে অনুভূতিটা আমার নিজস্ব ব্যক্তিগত, যেটা অপরজন, যেটা ব্লগ দেখে আমরা তিতিবিরক্ত হয়ে যায়, লোকে আমি তিতিবিরক্ত ওটা নাও করে আমার নিজের অনুভূতিটা আমার নিজের পাতার মধ্যে, নিজের মনের মধ্যে আমি লিখে রাখতে পারি। কেন ডায়েরি? ব্লগে অতিরঞ্জিত করা হয় আর ডায়েরিতে সঠিক তথ্যটা আমরা জানতে পারি। ডায়েরি ব্যক্তি থেকে বিশ্বপ্রেমে গিয়ে আমাদের জীবনের বেলা অবেলা কালবেলার চিরন্তন জীবন্ত দলিলের সাক্ষী বহন করে। ডায়েরি ব্লগ দুটোকেই আমি বলবো ভালো, বাট ব্লগে অনেকটা মন অস্থির হয়, যেটা ডায়েরির পাতায় বা লেখার পাতায় হয় না। কেন ব্লগ? ব্যাপ্তি অনেক বেশি, বিশ্বের সব জায়গায় সেই ব্লগটা পৌঁছাতে পারছে, মানুষের ট্যালেন্ট পৌঁছাতে পারছে, এবং মানুষের যে দৈনন্দিন জীবনযাপন সেটা যে কতটা স্ট্রাগল হতে পারে একটা প্ল্যাটফর্ম পৌঁছানোর জন্য, একটা সাকসেস হওয়ার জন্য, সেটার জন্য ব্লগটা খুব দরকার। কেন? ডাউন হাওড়া লোকালে যে ডেলি প্যাসেঞ্জারটা কানে ইয়ারফোন খুঁজে একটু বিনোদন খুঁজে নেন, তাকে জিজ্ঞাসা করুন কেন ডেলি ব্লগ। তার কারণ তাকে ওইটুকু টাইমের মধ্যেও একটু বিনোদন দিতে পারে। আরেকটা কথা বলতে চাই, বিপক্ষে যে বক্তা বললেন সীমাবদ্ধতার কথা, মনে রাখতে হবে যে ডায়েরি একটা ব্যক্তিগত সংরক্ষণ, কিন্তু ব্লগ সেটা কিন্তু সারা পৃথিবীর একটা ভাষাগোষ্ঠীর মানুষের কাছে সেটা একটা ভাবনাকে, একটা অনুভূতিকে ছড়িয়ে দিতে পারে। কেন? আধুনিকতার যুগে আমাদের সময় সবারই কম, সেই অল্প সময়ের মধ্যে একটু বিনোদন, একটু ভালো লাগা, একটু জানার ইচ্ছা থেকেই ব্লগ। কেন? নিজের ক্রিয়েটিভিটি তুলে ফেমাস হওয়ার একটা সঠিক মাধ্যম এবং সহজ মাধ্যম। একেবারে এই মাধ্যমকে কেন্দ্র করে মানুষের মাধ্যমে পৌঁছে যাচ্ছে অনেক কিছু। আমি একটু বোঝার চেষ্টা করি যারা রয়েছেন। আচ্ছা, এই ডায়েরি আর ব্লগের মধ্যে যে ফারাকটা বোঝেন, আগেকার দিনে লিখে রাখা আর এখন মোবাইলে ঘুরছে, মানুষ দেখছে, কি মনে হয়? ডায়েরি একটা অনুভূতি। কি মনে হয় আপনার? ডায়েরি অনুভূতি। ব্লগ? একদম অনুভূতি। ডায়েরি দেখুন, ডায়েরি একটা অনুভূতি, যেখানে আমরা নিজের মনের ভাবটাকে প্রকাশ করতে পারবো। হয়তো কাউকে কিছু বলতে পারছি না, সেটা কিন্তু ডায়েরিতেই লিখবো। যেমন অনেক কবিতা বা যারা প্রেমের আবদ্ধ আছে, তারা তো তার প্রেমিককে কিছু বলতে পারছে না, কিন্তু সেটা ডায়েরিতে লিখে রাখছে, ছোটোখাটো কবিতা। আর ব্লগের মাধ্যমে কি হয়, আজকে আপনি সামান্য দীঘাতে ঘুরতে যাবেন, একটা ব্লগ দেখতে পাবেন কিন্তু 1500 টাকায় হোটেলটা, সেখানে কি আপনাকে খুঁজতে হবে না, ব্লগে কিন্তু নাম্বার পর্যন্ত দেওয়া থাকে। যারা এই ডায়েরি নিয়ে এত কথা বলছে, তাদের ফোনটা চেক করে দেখুন, তারা নিজেরাই হোয়াটসঅ্যাপ ইউজ করছে, এসব ইউজ করছে। তাদেরকে জিজ্ঞেস করুন তাদের পকেটে কি ডায়েরি আছে, তাদের নেই। অনেকের পকেটে ডায়েরিও মিলতে পারে, কিন্তু তাদের কাছে কিন্তু নেই। এবং আমাদের মাথায় রাখতে হবে যে এটা 2025-এ দাঁড়িয়ে এটা আমাদেরকে ভাবতে হবে, তাদের সবার ছেলে মেয়ে, একটা সবথেকে মেন টপিক হচ্ছে তাদের সবার ছেলে মেয়ে আছে। আমরা সেই ছেলে মেয়েকে এঙ্গেজ করার জন্য নিজেরাই
ওনাদের সকলকে জিজ্ঞেস করুন এঙ্গেজ করার জন্য আমরা ফোনটার ব্লগটা খুলে বাচ্চাটাকে দিয়ে দিচ্ছি যে তুমি এটা দেখে তুমি একটু এঙ্গেজ হও। মানুষের রুচির পরিবর্তন হচ্ছে। আপনি দেখুন যে যাত্রা থিয়েটার যেগুলো হতো আগে গ্রাম বাংলা কত হতো, রুচির পরিবর্তনের ফলে এখন গ্রাম বাংলা থেকে উঠে গেছে। আপনি দেখুন এই যে ফুটবল বলুন ক্রিকেট বলুন এই যে কথাগুলো বলছিল, আগে মাঠে কি ধরনের ভিড় হতো, মাঠে একটা খেলা দেখা হতো মার কাটকার একটা ব্যাপার হতো, কিন্তু এমন রুচির পরিবর্তন দেখা দিচ্ছে যে এখন মাঠে দর্শক হয় না। ভালো জায়গায় যেতে গেলে অতীতকে স্মরণ করতেই হবে। আমরা দেখেছি তো আমাদের বয়সটা এখন 60 পেরিয়ে গেছে, অতএব আমরা দেখতে পেয়েছি যে যে সময়টা আমরা এই অঞ্চলে অতিবাহিত করেছিলাম বা ছুটে বেরিয়েছি বা করেছি সেই জায়গাটা এখন কি একটা নিঃশ্বাস ফেলার একটা হয়ে গেছে। একেবারে সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তনে যে পরিবর্তন এসছে তাই নিয়ে আলোচনা। আর আমি এবার কিছু প্রশ্ন করব, উপহার দেবো, উত্তর নেবো। DIARY ডায়েরি শব্দটা কোন শব্দ থেকে এসছে, কোন দেশের? ফরাসি শব্দ। সবাই মিলে জোরদার করতালি, সঠিক উত্তর। ট্রেনের তরফ থেকে এই বিশেষ উপহার। রাজুদার পকেট পরোটা অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। এই রাজুদার পকেট পরোটার দোকানটা ঠিক কোথায় কে বলতে পারবেন? সবার আগে আপনি হাত তুলেছেন, খুব পরোটা খান মনে হয়। শিয়ালদা। সবাই মিলে জোরদার করতালি। শিয়ালদায় বিদ্যাপতি সেতুর পাশে রাজুদার পকেট পরোটা দোকান, সিএনের তরফ থেকেই বিশেষ উপহার। পশ্চিম যাত্রীর ডায়েরি এক বিখ্যাত লেখা, কার লেখা? পশ্চিম যাত্রীর ডায়েরি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যোদ্ধা কৌদালি, সঠিক উত্তর। ট্রেনের তরফ থেকে বিশেষ উপহার। ডায়েরির পাশাপাশি ব্লগিং নিয়ে যখন কথা উঠছে ইউটিউব, সোশ্যাল মিডিয়া, নানা মাধ্যমে, এই ব্লগিং দেখে দেখে মানুষ অনেককে দেখেন। তার মধ্যে বিতর্কিত আলোচিত এক নাম রোদ্দুর রায়। এই রোদ্দুর রায়ের আসল নাম কি, কে বলতে পারবেন? আপনার নাম কি আগে বলুন? আমার নাম বসন্ত ঘোষ। বসন্ত। 6টা ঋতুর নাম বলুন। সর্বনাশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আর রোদ্দুর রায়ের আসল নাম? অনির্বাণ রায়। যোদ্ধা কৌদালি, সব উত্তর সঠিক। সিএনের তরফ থেকে বিশেষ উপহার। বোম যাত্রীর ডায়েরি কার লেখা ছিল? বোম যাত্রীর ডায়েরি কে বলতে পারবেন? সত্যজিৎ রায়। যোদ্ধা কৌদালি, সঠিক উত্তর। বোম যাত্রীর ডায়েরি, সত্যজিৎ রায়। এই ডায়েরি আর ব্লগ দুপক্ষ তারা জোর সওয়াল করলেন, বলছেন কি? প্রথমে ডায়েরির পক্ষে শুনি। ডায়েরি হারিয়ে যায়নি, যাবে না, থাকবে, ছিল এবং আছে। যারা বলছেন ডেইলি ব্লগের পক্ষে তারা কি বলবেন? ব্লগিং এনেছে নতুন দিন। ব্লগিং চলছে, ব্লগিং চলবে। একেবারে এই চলছে, চলবে। ডায়েরি, ব্লগিং, এই সব কিছু নিয়ে এই বাঙালির জীবন, মানুষের জীবন, গোটা দেশের মানুষের নানা সময় মুহূর্তকে ধরে রাখার এক একটা সম্বল। আমি আজ এই জেনারেশন গ্যাপের আলোচনায় যারা দুপক্ষে সওয়াল করেছেন তাদের হাতে সিএনের তরফ থেকে, জেনারেশন গ্যাপের তরফ থেকে বিশেষ উপহার। যারা ডায়েরির পক্ষে আজকে করলেন সওয়াল, যারা ডেইলি ব্লগের পক্ষে আজ একের পর এক যুক্তি সামনে এনে করলেন সওয়াল, সিএন জেনারেশন গ্যাপের তরফ থেকে তাদের হাতে এই বিশেষ উপহার। আজ জেনারেশন গ্যাপে বর্ধমানের ছোট নীলপুর জাগরণী সঙ্গে যে আলোচনা হলো, তাই জাগরণী সঙ্গের ক্লাব কর্তাদের হাতে জেনারেশন গ্যাপের তরফ থেকে এই বিশেষ স্মারক। সব মিলিয়ে আজকের এই আলোচনা যখন বিভিন্ন ক্ষেত্রে রাজনীতি, দ্বন্দ্ব, বিভিন্ন দিকে নানা রকম ঘটনার মাঝে ডায়েরি না ব্লগ, এই দুই জেনারেশনের নানা মত কেমন লাগলো? খুবই ভালো, প্রোগ্রামটা খুবই সুন্দর। এই যুক্তিতর্কের মাধ্যমে সঠিকটাই নির্বাচন হয়। আমি আশা করি যে যারা ব্লগ নিয়েও চলছে তাদেরকে সময়ের দাম অনেক বেশি, খুব তাড়াতাড়ি মানুষের মধ্যে প্রচার মাধ্যমে এগিয়ে যাওয়া যায়, এ হচ্ছে ব্যাপার। সব মিলিয়ে এই ধরনের আলোচনা বিভিন্ন দৈনন্দিন নানা ঘটনার বাইরে গিয়ে ঠিক কেমন লাগলো আজকে জাগরণী সংঘের ক্লাব কর্তার তরফ থেকে? তুমি সিএন নিউজকে, আমরা ক্যালকাটা নিউজকে আমরা ধন্যবাদ জানাই যে এরকম একটা সুযোগ জাগরণী ক্লাবের মাঠে দেওয়ার জন্য এলাকাবাসীকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং সিএন নিউজের আমরা খবর সবসময় দেখি এবং সঠিকভাবে বিভিন্ন দিক সমাজের তারা তুলে ধরে। ধন্যবাদ জানাই। একেবারে এক একটা বিষয় নিয়ে এভাবেই জেনারেশন গ্যাপ, দুই জেনারেশনের আলোচনা, বাংলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, মাঠে ময়দানে বিভিন্ন বিষয় নিয়েই এভাবেই জেনারেশন গ্যাপ জুড়বে বাংলার ম্যাপ। ক্যামেরায় নিখিল প্রসন্নের সঙ্গে অভিক, ক্যালকাটা নিউজ।